असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतं गमय असतो मा सद्गमय। नमस्कार बंधुरा, नर्मदा मातार उद्गमस्थल तीर्थराज अमरकंटक থেকে আপনাদের সবাইকে সুপ্রভাত জানাই। তো সকালবেলা এখন হোটেল থেকে বেরিয়ে যাব মন্দিরে দর্শন করতে। কালকেই দেখিয়েছি, এই দেখুন এই হচ্ছে আমার হোটেল তীর্থম, আর এই সামনেই নর্মদা মাতার মন্দির। আগের পর্বে আপনাদের দেখিয়েছি কিভাবে কলকাতা থেকে অমরকন্টকে পৌঁছালাম এবং রাতের বেলা নর্মদা মাতার সন্ধ্যা আরতি আপনাদের দেখিয়েছি। সেই পর্বটা না দেখে থাকলে দেখে নেবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। তো এখন চলুন সকালবেলা আরেকবার মন্দিরে দর্শন করে নিই। এই সামনেই দেখা যাচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার, হোটেল থেকে খুব সামনেই। এখানে দেখুন লেখাও আছে মা নর্মদা উদ্গমস্থল, আর এই পাশে দেখুন এটা মন্দিরের গেটের ভেতরেই এখানে বেশ কিছু দোকানপাট আছে যেখান থেকে আপনারা পুজো সামগ্রী পেয়ে যাবেন। তো এটা হচ্ছে মূল মন্দিরে ঢোকার প্রবেশদ্বার। তো এখানে দেখুন মন্দিরে এখন পুজো শুরু হয়ে গেছে, আর ঠিক এ পাশে আছে স্নান করার ঘাটটি। চলুন আগে আপনাদের স্নান করার ঘাটটি দেখিয়ে আনি। তো নর্মদা মাতা মন্দিরের ঠিক উল্টো দিকে আছে এই স্নান করার ঘাটটি। এই ঘাটটার নাম হচ্ছে কোটি তীর্থ কুণ্ড ঘাট। তো মূল যে নর্মদা মন্দিরের যে কুণ্ডটা আছে ওখানে তো স্নান করার পারমিশন নেই, তো ওই জলটা এখানে বয়ে এসছে এবং এখানে দুটো কুণ্ড করা আছে, এই কুণ্ডে কিন্তু স্নান করা যায়। ওম নর্মদা হরে। আর এখানে দেখুন এই ধরনের জায়গা করা আছে, এগুলো মহিলাদের স্নান করার পর পোশাক পরিবর্তন করার জন্য করা হয়েছে। আর ওপাশেও কিছু আছে এরকম বক্স টাইপের করা আছে। ওইখানটায় চলুন দেখাচ্ছি যে মূল কুণ্ড থেকে জলটা এখানে প্রবাহিত হয়ে এসছে সেটা। এইখানটায় দেখুন এই যে মূল কুণ্ড থেকে এখানে দেখুন এভাবে জলের ধারাটা বয়ে আসছে, আর তারপর এরকম স্নান করার জন্য দুটো কুণ্ড তৈরি করা হয়েছে। তো এই ঘাটটার নাম হচ্ছে কোটি তীর্থ কুণ্ড ঘাট। এখানে কিন্তু প্রচুর বান্দর আছে, তো এগুলোর থেকে একটু সাবধানে থাকবেন। কোটি তীর্থ ঘাটের ওই পাটটায় দেখুন ওখানে আরেকটা ঘাট আছে রামঘাট, তো এটা আপনাদের পরে দেখাবো। এখানে পুজোর ডালা পেয়ে যাবেন। এখানে এগুলো আছে বড়গুলো 100 টাকা করে, আর এই লাল এগুলো ছোটোগুলো আছে 50 টাকা করে। তো আপনারা এখান থেকে পুজোর ডালা সংগ্রহ করে আর ওই সামনেই মন্দির, ওখানে চলে যেতে পারবেন। চলুন প্রবেশ করা যাক মন্দিরের ভেতরে। বন্ধুরা এই হচ্ছে মূল মন্দির। আপনাদের আগের ভিডিওতে রাতের বেলা দেখিয়েছিলাম, এখন দিনের বেলায় দেখাচ্ছি। এখনও পুজো চলছে। বন্ধুরা আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূল নর্মদা মাতা মন্দির। ভেতরে এখন পুজো হচ্ছে, আর এমনিতেও মন্দিরের ভেতরগুলোতে ফটোগ্রাফি করার পারমিশন নেই, তো বাইরে থেকে আপনাদের দেখাবো। এই মন্দির কমপ্লেক্সটা খুব সুন্দর, আর সব মন্দিরগুলোই সাদা রঙের। বন্ধুরা দর্শন করে নিন নর্মদা মাতার উদ্গম স্থল নর্মদা কুণ্ডটি। এখানে দেখুন এই কুণ্ডটা কিন্তু কাঁচ দিয়ে ঘেরা আছে, কাঁচের গেট দিয়ে। তো কালকে সন্ধ্যা আরতির সময় এটা খোলা হয়েছিল। আর ঠিক এখানে দেখুন আছেন নর্মদেশ্বর মহাদেব, সূর্যনারায়ণ মন্দির। এখানে দেখুন একটা সূর্যদেবের মূর্তি করা আছে। বন্ধুরা নর্মদা মাতার উৎপত্তি এবং তার মহিমা সম্পর্কে স্কন্দ পুরাণে বর্ণনা করা হয়েছে। স্কন্দ পুরাণে একটি খণ্ড হচ্ছে অবন্তিকা খণ্ড, এবং অবন্তিকা খণ্ডেরই একটি উপখণ্ড হচ্ছে রেবা খণ্ড। রেবা হচ্ছে মা নর্মদারই আরেক নাম। তো সেখানে বলা হয়েছে যখন সমুদ্র মন্থন হয় এবং সমুদ্র মন্থনের ফলে যে কালকূট বিষ উত্থিত হয় সমুদ্র থেকে, সেই বিষ মহাদেব তার কণ্ঠে ধারণ করেন এবং তারপর তিনি এখানে চলে আসেন এই মৈকাল পর্বতে, এবং এখানে তিনি দীর্ঘ সময় ধরে তপস্যা করেন। তো তিনি যখন তপস্যারত ছিলেন তখন তার কণ্ঠ থেকে ঘাম নিঃসৃত হয়, এবং সেই ঘাম যখন মাটিতে পড়ে
তখন এই যে সমগ্র ভূমি, যে সমগ্র যে উপত্যকাটা আছে সেটি জলমগ্ন হয়ে যায় এবং সেই জল থেকে একজন দেবী প্রকট হন এবং তিনি মহাদেবের কাছে বলেন, মহাদেবকে হাত জোড় করে বলেন যে মহাদেব, আমি আপনারই কন্যা, আমার জন্য কি আদেশ বলুন। তো তখন মহাদেব বলেন যে তুমি আজ থেকে জীবজগতের কল্যাণের জন্য নদী রূপে প্রবাহিত হবে। তো সেই থেকে মা নর্মদা এই অমরকণ্টক থেকে উৎপত্তি হয়ে এবং নদী রূপে প্রবাহিত হন। মূল কুণ্ডের ঠিক বাইরে এই জায়গাটাতে দেখুন নর্মদা মাতার একটা মূর্তি করা আছে জলের মধ্যে, আপনাদের একটু জুম করে দেখাই। মা নর্মদার আরেক নাম হচ্ছে মাহেশ্বরী। এই সমস্ত মন্দির এবং মন্দির পরিসরটা আপনাদের আগের ভিডিওতে রাতের বেলা দেখিয়েছি, তো আরেকবার দিনে এসছি যখন আরেকবার আপনাদের সমস্ত মন্দিরগুলো দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বন্ধুরা সিদ্ধেশ্বর মন্দির, সিদ্ধেশ্বর মহাদেব মন্দির। এখানেও দেখুন এ হচ্ছে বন্ধুরা রোহিণী মাতা মন্দির। দেখুন মন্দিরের ভেতরে প্রাচীন মূর্তি আছে। এই সামনে দেখুন এ হচ্ছে রাম জানকী মন্দির, এখানে ভগবান রাম এবং মাতা সীতার মূর্তি আছে। এখানে একটা ঐরাবতের মূর্তি করা আছে, এর নিচে দিয়ে সবাই পেরোচ্ছেন, এখান দিয়ে পেরোলে নাকি পাপ খণ্ডন হয় এই মান্যতা আছে। বন্ধুরা এই নর্মদা মাতার মন্দিরে দেবীর সতীপীঠও আছে। দেবীর যে 51 সতীপীঠ তার 39তম সতীপীঠ হচ্ছে এই মন্দির। তো এই মুখ্য যে মন্দির আছে সেখানেই দেবীর সতীপীঠটি আছে। তো এখানে দেবীর দক্ষিণ নিতম্ব ভাগ পড়েছিল, তো এখানে আপনারা এই সতীপীঠটাও দর্শন করে নিতে পারবেন। এই মন্দিরের ভেতর যে কুণ্ডটা আছে এখানে কিন্তু স্নান করা বা হাত পা ধোয়া বারণ আছে, কেবলমাত্র আচমন করা যায়। এখানে বন্ধুরা মন্দির পরিসরে প্রসাদ ঘর আছে, এখান থেকে প্রসাদ নিতে পারবেন। ভোগ প্রসাদ হচ্ছে 65 টাকা। এই অমরকণ্টক হচ্ছে বহু মুনি ঋষির তপস্যা ক্ষেত্র। মহর্ষি ভৃগু, কপিল মুনি, দুর্বাসা মুনি, প্রচুর মুনি ঋষি এখানে তপস্যা করে গেছেন, এই জন্য অমরকণ্টককে তীর্থরাজ বলা হয়। আদিগুরু শঙ্করাচার্যও এখানে এই অমরকণ্টকেই তিনি এনলাইটেড হন। এই মন্দির পরিসরে এসে খুব ভালো লাগছে। এখানে আরেকটা যেটা ভালো লাগার বিষয় হলো মন্দিরে খুব বেশি ভিড় নেই, এখানে পুজো দেওয়ার জন্য তাড়াহুড়ো নেই, পুরোহিত বা পাণ্ডাদের কোনো জোরাজোরি নেই। আপনি আসুন, নিজের মতো মন্দিরগুলো ঘুরে ঘুরে দেখুন। মূল মন্দিরেও পুজো হচ্ছে, খুব সুন্দরভাবে পুজো দিতে পারবেন। মন্দিরের ঠিক উল্টো দিকে দেখুন এটা হচ্ছে কোটি তীর্থ ঘাট, আপনাদের আগে দেখালাম। আর এই পাশটা হচ্ছে রামঘাট। বন্ধুরা এই হচ্ছে রামঘাট। তো এখানেও অনেকে স্নান করছেন। ওই কোটি তীর্থ ঘাটের থেকে এই ঘাটটা অনেকটা বড়, তো এখানেও স্নান করা যেতে পারে। আর ওই সামনে দেখুন একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, ওখানটায় যাচ্ছি। বন্ধুরা এই রামঘাটটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর অনেকটা বড়, আর এখানেও মহিলাদের জন্য চেঞ্জিং রুম করা আছে। তো এখানে যদি আপনারা স্নান করতে চান তাহলে এই ঘাটটায় স্নান করতে পারেন। কোটি তীর্থ ঘাটটা একটু ছোট আর ওখানটা একটু জলটাও নোংরা হয়েছিল। এই ঘাটটা তুলনামূলক প্রচুর পরিষ্কার আছে। এই জায়গাটাও খুব সুন্দর। এই হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ। ওই সামনে টিকিট ঘর একটা আছে, কিন্তু মনে হচ্ছে ব্রিজটা এখনও চালু হয়নি বা এখন বন্ধ আছে। এখানে কাউকে দেখতে পাচ্ছি না, আর এখান থেকে দেখা যাচ্ছে ব্রিজে যাওয়ার গেটটাও বন্ধ করা আছে। বন্ধুরা হোটেল থেকে এখন চলে এসেছি অমরকণ্টক মার্কেটে। তো এখানে একটু ব্রেকফাস্ট করে নেবো। এই পাশেই কালকে যেখানে রাতের খাবারটা খেয়েছিলাম এই হোটেলটাই যাচ্ছি। এখানে দেখুন আছে হোটেল বসন্ত রেস্টুরেন্ট। এখানে ব্রেকফাস্টে পোহা পাওয়া যাচ্ছে, আলু পরাঠা আছে, ইডলি, ধোসা। এখানে আমি নিয়েছি আলু পরাঠা। এই প্লেটটার দাম পড়ছে 60 টাকা। এখানে একটা আলু পরোটা আছে আর 2 পিস জিলিপি আছে আর আচার আর সস দেওয়া আছে। আলু পরোটার সাইজটা বেশ বড়, একটাতে পেট ভরে যাবে আর টেস্টও ভালো। বন্ধুরা এখানে কিছু জায়গা আছে যেগুলো পায়ে হেঁটে ঘোরা যায়, মন্দিরের সামনাসামনি আছে, 1-1.5 কিলোমিটারের মধ্যে।
আর কিছু জায়গা আছে একটু দূরে, যেমন এখান থেকে কপিলধারা হচ্ছে প্রায় 6 থেকে 7 কিলোমিটার দূরে। তো সেগুলো যাওয়ার জন্য, দূরে যাওয়ার জন্য তার গাড়ি করতেই হতো। তো এখানে একটা অটো পেয়েছি, উনি শেয়ার বলতে ওনার সাথে 2 জন আছেন, তো ওনার সাথে কথা বললাম, তো আমি ওনার সাথেই চেপে যাচ্ছি। উনি 500 টাকা নেবেন আমার কাছে, তো সব জায়গাগুলো ঘুরিয়ে দেখাবেন। চলুন এই অটো করে আপনাদের বাকি জায়গাগুলো ঘুরে দেখাই। বন্ধুরা, আমরা প্রথমে চলে এলাম এই সর্বদয়া জৈন মন্দিরে, এটা একেবারে সামনেই। এই হচ্ছে সর্বদয়া দিগম্বর জৈন মন্দির। জৈনদের মধ্যে যারা দিগম্বর শ্রেণীর, তো তাদের এই মন্দির। অনেকটা উঁচু এই মন্দির, আর মন্দিরের গায়ে খুব সুন্দর কারুকার্য করা আছে। তো এখানে আরেকটা মন্দির আছে, এই মন্দিরটি, এটা এখন ওই দেখুন উপরে এখনও মন্দির তৈরি কাজ চলছে। বন্ধুরা, এই সর্বদয় দিগম্বর মন্দিরের নির্মাণ কার্য শুরু হয়েছিল 2000 সালে। তো 2025 সাল, 25 বছর ধরে এই নির্মাণ কার্য চলছে, এখনও এখানে কাজ হচ্ছে। কিন্তু 2023 সালে এখানে মূর্তি স্থাপনা হয় মহাবীরের, এবং পুজো অর্চনা শুরু হয়ে গেছে। বন্ধুরা, এই মন্দিরটা খুব সুন্দর, নর্মদা মন্দিরের খুব কাছে এটা আছে, এটা হেঁটেও চলে আসা যায়। তো আমরা গাড়িতে আছি বলে গাড়ি নিয়ে চলে এসেছি এখানে। এরপর এখান থেকে আমরা যাব জলেশ্বর অমরেশ্বর শিব ঠাকুরের মন্দির দেখতে। তো ওটা এখান থেকে অনেকটা দূরে আছে, প্রায় 10 কিলোমিটার মতো দূরে আছে। আর এখানে মন্দিরের বাইরে এরকম দোকানপাট আছে, একটু আপনারা দেখিয়ে দিই। এখানে দেখুন পাথরের সব শিবলিঙ্গ, বিভিন্ন পুজোর উপকরণ। তো মন্দিরের বাইরে এরকম দোকান আছে, এখান থেকে আপনারা যদি কিছু কিনতে চান তো কিনতে পারবেন। বন্ধুরা, আমরা এসে পৌঁছালাম জলেশ্বর ধাম, এটা শিব ঠাকুরের মন্দির। মন্দিরের বাইরে দেখুন এখানে পুজো সামগ্রী দেওয়ার দোকান আছে, যদি পুজো দিতে চান। শুরুতেই আছে বজরংবলীর একটা মূর্তি। यहाँ पर जो शिला देख रहे हो आप, कहाँ से लाए हैं? ये हमारे रामेश्वरम जी जो है ना, रामेश्वरम धाम से, रामशिला, वहाँ से लाया गया है। তো এখানে দেখুন এই যে শিলাটা দেখছেন, এটা হচ্ছে রামশিলা। তো এটা রামেশ্বরম থেকে নিয়ে আসা হয়েছে। তো শিলাটার বৈশিষ্ট্য দেখুন, এটা কিন্তু জলে ভাসছে। छू सकते हैं ये? छू सकते हैं? नहीं छू सकते हैं। দেখুন এটা কিন্তু পাথর, এই পাথরটা জলে ভাসছে। এই অমরকণ্টকে নর্মদা নদী ছাড়াও আরও 2টি নদীর উৎপত্তি হয়েছে, একটা হচ্ছে সোন নদী আর একটা হচ্ছে জহিলা নদী। সেই জহিলা নদীর উৎপত্তি স্থল হচ্ছে এই জলেশ্বর মন্দির, এখানেই আছে, আপনারা দেখাচ্ছি। জলেশ্বর মহাদেব, এই লিঙ্গটা হচ্ছে স্বয়ম্ভু লিঙ্গ। हर हर महादेव। ये जो तीर्थ स्थान है ज्वालेश्वर महादेव स्वयंभू शिवलिंग है, जिनका उल्लेख पुराणों में भी वर्णित है, जैसे कि शिव पुराण, नर्मदा पुराण, पद्म पुराण, वाल्मीकि रामायण, महाकाल चालीसा इत्यादि में ज्वालेश्वर महादेव का वर्णन है। ज्वालेश्वर महादेव की सर्वप्रथम पूजा कपिल मुनि द्वारा हुई है, जिनका उल्लेख पुराणों में वर्णित है। और ज्वालेश्वर महादेव में नर्मदा जल चढ़ाने का विशेष महत्व है। जैसे कि गंगोत्री का जल रामेश्वर में चढ़ाने से जिस पुण्य की प्राप्ति होती है, उसी पुण्य की प्राप्ति माता नर्मदा का जल लाकर के ज्वालेश्वर में श्रद्धा भक्ति भाव से अर्पित करने पर वही पुण्य प्राप्त होते। और ज्वालेश्वर महादेव के शिवपिंडी के नीचे से ही अमरकंटक की तीसरी नदी जोहिला नदी का उद्गम है, जिसका उल्लेख कुर्म पुराण में बताया गया है। कुर्म पुराण क्रमांक 22-23 नंबर का श्लोक है, उसमें वर्णन है कि जोहिला नदी में पितृ तर्पण करने का विशेष महत्व है। पितृ तर्पण करने से पितृ 10,000 वर्षों तक तृप्त रहते हैं, यह उल्लेख कुर्म पुराण में बताया गया है। এখানে দেখুন এই মহাদেবের নিচের থেকে উৎপত্তি লাভ করে
এই নদীর যে জল সেটা কিন্তু এখানে আমরা দর্শন করতে পারবো এই কূপে। এখানে লেখাও আছে জহিলা নদীর উৎপত্তি স্থল। এখানে এলে আপনারা অমরকণ্ঠকে এলে এখানে অবশ্যই আসবেন জলেশ্বর মহাদেবের দর্শন করতে। জলেশ্বর মন্দির থেকে এখন আমরা চলে এসেছি অমরেশ্বর মন্দিরে। এই অমরেশ্বর মন্দির জলেশ্বর মন্দির দুটো খুবই কাছাকাছি আছে। তো হচ্ছে শ্রী অমরেশ্বর মন্দিরের প্রবেশদ্বার। এই হচ্ছে অমরেশ্বর মহাদেবের শিব মন্দির। এখানে মন্দিরের ভেতরে 11 ফুট উচ্চতার এবং 51 টন ওজন বিশিষ্ট একটি শিবলিঙ্গ আছে। তো এমনিতে মন্দিরের ভেতরে ফটোগ্রাফি নিষিদ্ধ। আমি বিশেষ পারমিশন নিয়েছি ওনাদের কাছে, বললাম অনেক দূর থেকে এসেছি, তো ওনারা পারমিশন দিয়েছেন। চলুন ভেতরে গিয়ে আপনাদের শিবলিঙ্গ দর্শন করাবো। আর মন্দিরের ঠিক বাইরে দেখুন বিশাল এক নন্দী মহারাজের মূর্তি। বন্ধুরা হচ্ছে অমরেশ্বর মহাদেব শিবলিঙ্গ। এই শিবলিঙ্গটি 11 ফুট উঁচু এবং 51 টন ওজন। আমরা এখন এসে পৌঁছালাম কপিলধারাতে। তো এখানে কপিলধারা জলপ্রপাত আছে আর নিচে আছে দুধধারা জলপ্রপাত। চলুন ভেতরে যাই, আপনারা দেখাবো। তো এই কপিলধারা যাওয়ার রাস্তায় দুপাশে দোকানপাট আছে, এখানে খাবার দোকানও আছে আর একটু হেঁটে যেতে হবে। এখানে দেখুন বন্ধুরা এই নর্মদা নদী এখানে বয়ে আসছে, এই পারে চলে গেছে। এখান থেকেও আপনারা দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটা দেখুন খুব সুন্দর। এরপরে টিলা টিলা পাহাড়, জঙ্গল, আর এখান দিয়ে নিচে বয়ে চলেছে নর্মদা নদী। দেখুন এখান দিয়ে নদী বয়ে এসছে আর ওইখানে জলপ্রপাতটা সৃষ্টি হয়েছে। তো এখানে দেখার জন্য 10 টাকা করে টিকিট লাগছে। এই ভেতরে গেলে ওখানে একটা গ্লাস ব্রিজ আছে, ওখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যাবে। বন্ধুরা চলে এসেছি কপিলধারা জলপ্রপাতের একেবারে সামনে। এখান থেকে খুব একটা ভালো দেখা যাচ্ছে না, এইখানে একটা গ্লাস ব্রিজ আছে, এখান থেকে সুন্দর দেখা যাবে। এখান থেকে নিচের ভিউটা দেখুন, এখান থেকে দারুণ লাগছে দেখতে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে কপিলধারা জলপ্রপাত। প্রায় 100 ফুট ওপর থেকে এই জলের ধারা নিচে নেমে এসছে। নর্মদা নদীর গতিপথে সৃষ্ট এটাই হচ্ছে প্রথম জলপ্রপাত। তো এটা দেখার জন্য আজ ভিড়ও প্রচুর আছে। এইরকম একটা গ্লাস ব্রিজ করা হয়েছে, এই গ্লাস ব্রিজ থেকে ভিউটা খুব সুন্দর দেখা যায় আর এখান থেকে ফটো তুলছেন সবাই। जी पास ज़्यादा लाओ नहीं है सर, इसलिए वहाँ बोर्ड पे लिखा गया है। आइए आइए सर, आप लोग आइए सर, आ जाइए आप लोग। चलो पैसे की वसूली नहीं भाई। नो सर, 1 मिनट ज़्यादा टाइम नहीं मिलेगा, चलिए आइए, चलो आओ। এখান থেকে দেখুন এই কাঁচের তলা দিয়ে নদীর বয়ে চলা দৃশ্য দেখা যাচ্ছে, দারুণ লাগছে। অমরকণ্টকের উচ্চতা হচ্ছে 3438 ফুট। বিন্ধ্য পর্বত এবং সাতপুরা পর্বতের যেটা মিলনস্থল, সেই মিলনস্থলে মৈকাল পর্বতে অবস্থিত এই অমরকণ্টক। এরপর চল নিচে যাই, ওখানে সবাই গেছে, ওখান থেকেও ভিউটা খুব সুন্দর দেখতে লাগবে। তো এখানে দেখুন এরকম একটা ব্রিজ করা আছে, এই ব্রিজ পেরিয়ে এখন নিচে যাব। এখানে কপিল মুনির মন্দিরও আছে, এটা আমরা নিচের থেকে ঘুরে আসি তারপর দেখাবো। কপিল মুনি অমরকণ্টকের এই স্থানে দীর্ঘদিন তপস্যা করেন
এটাই ছিল কপিল মুনির তপস্যা ক্ষেত্র এবং তার নাম অনুসারে এই জলধারার নাম রাখা হয়েছে কপিলধারা। তো এখানে দেখুন এইরকম সিঁড়ি করা আছে নিচে যাওয়ার জন্য। তো নিচে নামার সময় খুব একটা অসুবিধা হচ্ছে না। বন্ধুরা নিচে চলে এসেছি আর এখান থেকেই দেখা যাচ্ছে, দারুণ লাগছে। চলুন সামনে গিয়ে আপনাদের দেখাই। বন্ধুরা চলে এসেছি নিচে কপিলধারা জলপ্রপাতের একেবারে সামনে। দেখুন দুর্দান্ত লাগছে, ওপর থেকে দুটো জলের ধারা নিচে এসে পড়ছে, দারুণ লাগছে জায়গাটা। এখন বর্ষাকাল বলে প্রচুর জল আছে, অন্যান্য সময় এতটা জল থাকবে না। আর ওইখানটায় দেখুন গ্লাস ব্রিজটা, ওখানে ছিলাম। এরপর নিচে চলে এসেছি, অনেকে এখানে স্নানও করছেন, দারুণ জায়গাটা। বন্ধুরা এই কপিলধারা জলপ্রপাত আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি এখানে আসেন সিঁড়ি দিয়ে একটুখানি নিচে নেমে আসবেন, এখান থেকে দারুণ ভিউ। তো সিঁড়ি থেকে নেমে বাঁ দিকে ছিল কপিলধারাটা, এবার ডান দিকে যাচ্ছি। ডান দিকে আছে দুধধারা। এই রাস্তায় দেখলাম কপিলধারা, এরপর এই দিকে চলে যাব, নিচে আছে দুধধারা। কিছুটা এইরকম রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে, কতক্ষণ লাগছে আপনাদের জানাবো। দেখুন অনেকেই যাচ্ছেন, ছোট বড় সবাই। সিঁড়ি করা নেই, এরকম জঙ্গলের পথ। দুধধারা যাওয়ার রাস্তাটা খুব সুন্দর, জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তার এক পাশে বয়ে যাচ্ছে নর্মদা নদী। তো এই দৃশ্য দেখতে দেখতে হাঁটতে হবে। অমরকণ্টক থেকে উৎপত্তি লাভের পর এই নর্মদা নদী 3012 কিলোমিটারের দীর্ঘ পথ অতিক্রম করেছে এবং এই গতিপথে মধ্যপ্রদেশ এবং গুজরাটের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। তারপর গুজরাটের ভারচু রাজ্যের 30 কিলোমিটার পশ্চিমে আরব সাগরের উপসাগর খাম্বাত উপসাগরে মিলিত হয়েছে। মধ্যপ্রদেশ এবং গুজরাটে এই নর্মদা নদীর গুরুত্ব অপরিসীম, এই জন্য নর্মদা নদীকে মধ্যপ্রদেশ এবং গুজরাটের লাইফ লাইন বলা হয়। বন্ধুরা পৌঁছে গেছি দুধধারাতে, বেশি দূরে নয়, হার্ডলি 5 থেকে 6 মিনিট লাগবে। এখান থেকে ভিউটা খুব সুন্দর। বন্ধুরা চলে এসেছি দুধধারাতে। তো এই দেখুন সামনে দেখা যাচ্ছে দুধধারা, ছোট্ট একটা জলপ্রপাত এই দুধধারা, কিন্তু খুব সুন্দর। দুধধারার ঠিক পাশেই আছে মহর্ষি দুর্বাসা মুনির গুহা। দেখুন এই পাহাড়ের মধ্যে গুহা। ये बैठ के आना पड़ेगा। तो এখানে গুহার মধ্যে কিন্তু বসে বসে আসতে হচ্ছে। এই জায়গাটিও কিন্তু খুব সুন্দর। একটু নিচে কষ্ট করে নামলে এখানে এই দুধধারা জলপ্রপাত আর দুর্বাসা মুনির গুহাটি দেখা যাবে। তো যাদের পায়ে সমস্যা নেই, হাঁটুর সমস্যা নেই, আপনারা একটু নামবেন নিচে, এই সুন্দর জায়গাটিতে পৌঁছে যাবেন। এরপর এখান থেকে উপরে চলে যাব, উপরে কপিল মুনির আশ্রম আছে, সেটাও আপনারা দেখাবো। তো এখন চলে এসেছি কপিল মুনির আশ্রমে, চলুন ভেতরে গিয়ে আপনাদের দেখাবো মহামুনি কপিল ভগবান মন্দির। বন্ধুরা অমরকণ্টকের এই স্থানে কপিল মুনি দীর্ঘ 12 বছর তপস্যা করেন
এবং এখানেই আছে এই কপিল মুনি মন্দিরটি। एक कपिल मुनि का मंदिर है। कपिल मुनि यहाँ पर तपस्या किए थे और यहाँ पर धूना जलाए थे और दूधधारा में दुर्वासा ऋषि तपस्या किए थे। और दूधधारा के कारण दूधधारा इसीलिए कहते हैं कि दूधधारा में 5 महात्मा आए थे, तो महात्मा जी बोले कुछ भोजन कराना है इनको, तो भोजन कराने के लिए इशारा देते हैं कपिल मुनि को। कपिल मुनि से कामधेनु गैया जो थी वो प्रकट होती हैं, बोलते स्वामी जी क्या सेवा करना है, वो सेवा करने के लिए वही दूध का धारा बहा देती हैं, वहीं से दूध धारा नाम पड़ गया है। तो आप थोड़ा दिखाइएगा हमको मंदिर सब। हाँ, मंदिर ये कपिल मुनि का मंदिर है। यहाँ पर शंकर जी हैं, को कपिलेश्वर महादेव हैं। कपिलेश्वर महादेव जो है तो बहुत पुराने महाराज के ज़माने के थे। और कपिल मुनि यहाँ पर तपस्या किए थे। यहाँ पर पत्थर था, वो पत्थर के अनुसार पे यहाँ पर ये काली पुराना बनाए है, ये बाद में बनाए हैं। और मंदिर का भी निर्माण हो रहा है। 1.5 लाख की मूर्ति पड़ रही है। मंदिर ऊपर पहाड़ी पर निर्माण इसका हो रहा है। हाँ, ऊपर में हो रहा है। अब यहाँ अखंड धूना है। यहाँ बंदर हमेशा चारों तरफ से घेरे रहते हैं। यहाँ पर अखंड धूना जलता है। कपिल मुनि जलाए थे। ये कपिल मुनि के ज़माने से ही मतलब यहाँ धूना था। ये तो बाद में बनाया गया है, मगर खाली उनका चिन्हारी जगह अस्थाई पुराना यही है। और दुर्गा माता का मंदिर है। माता जी उन ज़माने से विराजमान थी। यहाँ माता जी हैं। जयंती मंगला काली भद्रकाली कपालनी दुर्गा क्षमा शिवा धात्री स्वाहा स्वधा नमस्तुते। या देवी सर्वभूतेषु आदिशक्ति रूपेण संस्था। नमः तस्यै नमः तस्यै नमः तस्यै नमो नमः। सर्वमंगल मंगले शिवे सर्वस्व साधिके शरणे त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेवो महेश्वरा। गुरु साक्षात् परब्रह्म तस्मै न श्री गुरुवे नमः। एक कमंडल है, कमंडल से थोड़ा जल এখানে অমরকণ্টকে এরকম জড়িবুটি প্রচুর পাওয়া যাচ্ছে। অমরকণ্টকের জঙ্গলে প্রচুর বনৌষধি পাওয়া যায়। ये शुद्ध आयुर्वेदिक औषधियाँ हैं जो जंगली जड़ी बूटियों से बनता है और अनेक प्रकार बीमारियों के लिए बनता है। जैसे ये आप लोग खरीदते हैं ये सब? नहीं सर, जितने भी सामान है खुद कलेक्ट करते हैं, खुद बनाते हैं, कूटते पीसते खुद बनाते हैं। जंगल से कलेक्ट करते हैं? जी सर। और ये सब अलग अलग जड़ी बूटी है सर। जैसे जंगली लहसुन हो गए, शंकर जटामासी। ये क्या है? श्यामल जो जटामासी है सर, बालों के लिए तेल बनता है, हवन पूजन में बालों के लिए तेल बनता है। ये सब आप लोग जंगल से लेके आते हैं? जी सर। जब बहुत कोई का जोड़ों का दर्द रहता है उसके लिए कौन सा दवाई है? जोड़ों के दर्द के लिए ये आएगा सर, ये महाकाल का जो तेल अपने दिखा उठा, ये महाकाल का जो तेल है ये जोड़ों का दर्द के लिए। जोड़ों में कमर घुटना कहीं भी दर्द होता है और फिर जोड़ों में कैल्शियम कम होने के कारण भी दर्द ज्यादा होने लगता है, उसके लिए फिर चूर्ण आता है, दर्दनाशक चूर्ण ये वाला। अच्छा। शाम को सोते समय तेल से मालिश कराइए थोड़ा सा। ये कितना दाम है इसका प्राइस? 100 रुपए का सर। ये भी 100 का आता है, वो भी 100 का आता है जी। कोरियर भी उपलब्ध, अच्छा लगने पे कोरियर भी होता है सर, बहुत बहुत दूर कोरियर भी। তো এখানে দেখুন ওনার অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া আছে। যদি কিছু প্রয়োজন হয় এখানে আপনারা ফোন করলে ওনারা কুরিয়ারও করে দেবেন। তো এখন আমরা চলে এসেছি মাই কি বাগিয়াতে। দেখুন চারিপাশে গাছপালার মাঝখানে এই জায়গাটি। এখানে প্রচুর প্রাচীন গাছপালা আছে। এই পাশটাতে এখানে সুন্দর বসার জায়গা করা আছে। এখানে দেখুন এখানেও নর্মদা মাতার মন্দির আছে। বাল্যকালে মা নর্মদা এই স্থানেই তার বন্ধুদের সাথে খেলা করতেন, তো এই জন্য এই জায়গার নাম হচ্ছে মাই কি বাগিয়া। এখানে প্রচুর ফলের গাছ ছিল, এখনও প্রচুর প্রাচীন গাছ এখানে আছে। তো এই পাশটা দেখুন একটা ব্রিজ করা আছে আর এই পাশে প্রচুর গাছগাছালিতে ভরা। বন্ধুরা আমরা এখন চলে এসেছি সোনমুড়াতে।
তো এই হচ্ছে সোনমুড়া। এই সোনমুড়া হচ্ছে সোন নদীর উৎপত্তিস্থল। এখানেও দেখুন এইভাবে সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে ওই কিছুটা যেতে হবে। সোন নদীর উদ্গমস্থলটা ওখানে উপরে আছে। তো এখানে একটা গ্লাস ব্রিজ করা আছে, এখানে চলে এসেছি। এখানেও টিকিট লাগলো 20 টাকা। এখান থেকে ভিউটা দেখুন, দুর্দান্ত ভিউ। আর এখানে গ্লাস ব্রিজটা আছে। এখান থেকেও নিচের ভিউটা দেখুন কাছের থেকে, দারুণ লাগছে। বন্ধুরা, এই ওপরে হচ্ছে সোন নদীর উৎপত্তিস্থল এবং উৎপত্তির পরেই সোন নদী কিন্তু প্রথমে চলে এসেছে ছত্তিশগড়ে। এই যে জলের ধারাটা দেখছেন নিচে বয়ে গেছে, এই যে পাশটা, এই পাশটাই কিন্তু ছত্তিশগড়ে পড়ছে। এই পাশটা দেখুন, এই পাশটা হচ্ছে ছত্তিশগড়ে পড়ে। এখান থেকে খুব সুন্দর পাহাড়ের ভ্যালির ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। তো সোন নদী উৎপত্তির পরেই প্রথমেই চলে এসছে ছত্তিশগড়ে। বন্ধুরা, এই একই পাহাড়ে উৎপত্তি লাভ করেছে সোন নদী এবং নর্মদা নদী, কিন্তু নর্মদা নদী হয়েছে পশ্চিম দিকে বয়ে চলেছে এবং পূর্ব দিকে বয়েছে সোন নদী। বন্ধুরা, এই সে স্থান, এখান থেকে উৎপত্তি হয়েছে সোন নদীর উদ্গমস্থল। তো বন্ধুরা, এই হচ্ছে দেখুন, এটা হচ্ছে সোন নদীর উদ্গমস্থল। এখান দিয়ে তারপরে এই জলের ধারা নিচে বয়ে গেছে। বন্ধুরা, হঠাৎ করে প্রচুর বৃষ্টি নেমে এসছে। এখন এই সোনমুড়াতে মন্দিরে দাঁড়িয়ে আছি। বাইরে দেখুন প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে। সোনমুড়া আমাদের দেখা হয়ে গেল। এরপর চলে যাব শ্রীযন্ত্র মন্দির। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি শ্রীযন্ত্র মন্দিরে। শ্রীযন্ত্র বা শ্রীচক্র হলো একটা বিশেষ ধরনের জ্যামিতিক নকশা, যেটা জ্যোতিষশাস্ত্রে ব্যবহার করা হয়। তো আধ্যাত্মিকতার বৃদ্ধি, সমৃদ্ধি এবং জীবনের বাধা দূরীকরণের কাজে জ্যোতিষীরা এটা ব্যবহার করেন। তো তারই এই মন্দির এখানে তৈরি হচ্ছে। বন্ধুরা, মন্দিরের গঠনটা কিন্তু একটা অন্য রকমের। এখানে মন্দিরের এটা সামনে যে দেখছেন, এটা হচ্ছে মন্দিরের প্রবেশের গেট। এখানে দেখুন মন্দিরের নির্মাণ কার্য এখনও চলছে। এই শ্রীযন্ত্র বা শ্রীচক্র হচ্ছে একটা বিশেষ ধরনের জ্যামিতিক শেপ। এই শেপেই দেখুন এই মন্দির তৈরি করা হচ্ছে। বন্ধুরা, এই শ্রীযন্ত্র মন্দিরটি নির্মাণ শুরু হয় 1991 সালে এবং এখনও পর্যন্ত এই মন্দিরের নির্মাণ কার্য চলছে। আসলে এতটা দীর্ঘ সময় লাগার কারণ হচ্ছে একটি বিশেষ সময়ে এটি করা হয় মন্দিরের নির্মাণটা, মানে বছরে একটা নির্দিষ্ট কয়েকটা দিনে। তো গুরু পুষ্য নক্ষত্র বলে একটা সময় আছে বৈদিক জ্যোতিষশাস্ত্রে, এই সময়টাকে বেশ শুভ বলে মনে করা হয়। তো এই শুভ সময়েই কিন্তু এই মন্দিরের নির্মাণ কার্য চলে। তো বছরে মাত্র 4 থেকে 5 দিন এই সময়টা থাকে এবং সেই সময়ে এই মন্দিরটি নির্মাণ কার্য চলে। তো সেই জন্য এই মন্দির তৈরি হতে এত সময় লাগছে। সারা ভারতবর্ষে এই শ্রীযন্ত্র মন্দির কিন্তু আর কোথাও নেই, এই প্রথম এখানে এটা তৈরি করা হচ্ছে। বন্ধুরা, এখানে যে গেটটি তৈরি হচ্ছে, গেটের মাথাতে, গেটের চূড়াতে যে 4টি মুখমণ্ডল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা লক্ষ্মী ঠাকুরের, একটা সরস্বতী ঠাকুরের, একটা মা কালীর এবং একটা মাতা ভুবনেশ্বরীর, এবং তার নিচে আছে গণেশ এবং কার্তিক, এবং চারিপাশ জুড়ে 64 যোগিনীর মূর্তি আছে। আচ্ছা, আমরা এনার সাথে ঘুরলাম, রাজু তিওয়ারি মহাশয়, এনার অটোতে আমরা ঘুরেছি। তো আজকে যে পুরো ট্রিপটা করলাম, এটাতে আপনাদের খরচ পড়বে প্রায় 1000 থেকে 1200 টাকার মতো। তো আপনারা যদি আসেন এখানে, ওনার সাথে যোগাযোগ করতে পারেন, ওনার ফোন নাম্বারটা দিয়ে দেবো। বন্ধুরা, এখন চলে এসেছি পাতালেশ্বর শিব মন্দিরে। নর্মদা মন্দিরের ঠিক উল্টো দিকে আছে এই প্রাচীন শিব মন্দির। তো আমাদের অটোকে এখান থেকে ছেড়ে দিলাম। এই মন্দির নর্মদা মন্দিরের খুব সামনেই আছে, আপনারা চাইলে এটা প্রথমেও দেখে নিতে পারেন। তো আমি আগে দূরের জায়গাগুলো দেখে নিলাম, তারপর এখানে এসেছি। দেখুন, এই হচ্ছে মা নর্মদা মন্দির, আর এখানে আছে প্রাচীন পাতালেশ্বর শিব মন্দির। এখানে প্রবেশ করার জন্য 25 টাকার টিকিট লাগবে। অনলাইনে স্ক্যান করে এই টিকিট কাটতে হবে।
বন্ধুরা এখানে এরকম অনেকগুলো প্রাচীন মন্দির আছে, তো এগুলো এখন ঘুরে ঘুরে দেখব এবং আপনাদের দেখাবো। বন্ধুরা এখানে যে প্রাচীন মন্দিরগুলো দেখছেন এগুলো নির্মাণ করেন কালচুরি রাজা কর্ণদেবা 11th সেঞ্চুরিতে। 7 থেকে 13 সেঞ্চুরি পর্যন্ত মধ্যপ্রদেশের এই অঞ্চলে কালচুরি রাজাদের শাসন ছিল এবং তাদের রাজধানী ছিল ত্রিপুরী বলে একটা জায়গায়, যেটা এখন জব্বলপুরের তেওয়ার বলে একটা জায়গা আছে, সেই জায়গাতে ছিল। সেই কালচুরি সাম্রাজ্যের একজন উল্লেখযোগ্য রাজা ছিলেন রাজা কর্ণদেবা। তার শাসনকাল ছিল 1041 থেকে 1073 সাল পর্যন্ত এবং সেই সময়কালে এই প্রাচীন মন্দিরগুলো নির্মিত হয়েছে। বর্তমানে এই প্রাচীন মন্দিরগুলো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত। মন্দির কমপ্লেক্সের মধ্যে অনেকগুলো প্রাচীন মন্দির আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পাতালেশ্বর মন্দির। তো একে একে আপনাদের সবগুলো ঘুরিয়ে দেখাচ্ছি। তো এখানে দেখুন এই সামনেই হচ্ছে পাতালেশ্বর মন্দির, এছাড়াও এখানে দেখুন প্রচুর মন্দির আছে। এই পাতালেশ্বর মন্দিরে যে শিবলিঙ্গটি আছে সেটি স্থাপনা করেছিলেন আদিগুরু শঙ্করাচার্য। চলুন ভেতরে যাই। বন্ধুরা এখানে গেটে তালা দেওয়া আছে আর শিবলিঙ্গটা আছে একটু নিচে, 1.4 মিটার নিচে এখানে স্থাপনা করা হয়েছে শিবলিঙ্গটি, তাই দেখা যাচ্ছে না। তো যেহেতু নিচে অবস্থান করছেন মহাদেব, তাই এই মন্দিরের নাম হচ্ছে পাতালেশ্বর মন্দির। এখানে এই যে মন্দিরগুলো আছে এগুলো সবই হচ্ছে উত্তর এবং মধ্য ভারতীয় নাগরা শৈলীতে নির্মিত এবং মন্দিরগুলো নির্মাণ করাতে বেলে পাথরের ব্যবহার করা হয়েছিল। আর এই যে মন্দিরটা দেখছেন এটা হচ্ছে জহিলা মন্দির। তো জহিলা নদীর নাম অনুসারে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। তো এই মন্দির নির্মাণ হয় 14 সেঞ্চুরিতে। বাঘেল ডাইনেস্টির রাজারা এই মন্দিরটি নির্মাণ করান। এখানেও গেটে তালা দেওয়া আছে, ভেতরে দেখা যাচ্ছে না কিছু। বন্ধুরা এই যে কুণ্ডটা দেখছেন এর নাম হচ্ছে সুরজ কুণ্ড। তো আদিগুরু শঙ্করাচার্য এই কুণ্ডটি নির্মাণ করেন, পরবর্তীকালে রাজা কর্ণদেবা এটি সংস্কার করেন। অনেকে মনে করেন যে নর্মদা নদীর আদি উৎপত্তিস্থল হচ্ছে এই সুরজকুণ্ড। এই সুরজকুণ্ড এবং নর্মদা মায়ের যে উৎপত্তিস্থল ওই মন্দিরটা দুটোই কাছাকাছি, তো হয়তো ওয়াটার বডি দুটোই ভেতরে কানেক্টিং ছিল এক সময়। আর এই সুরজকুণ্ডের ঠিক পাশেই এই যে মন্দিরগুলো দেখছেন এটাকে বলা হয় পঞ্চমত মন্দির। এখানে দেখুন 5টি মন্দির আছে, 5টি মন্দিরের 5টি মাথা, তাই পঞ্চমত মন্দির। এই মন্দিরগুলো নির্মিত হয়েছিল 15 থেকে 16 সেঞ্চুরির মধ্যে। গোন্ড রাজারা এই মন্দিরগুলো নির্মাণ করান। বন্ধুরা এই যে মন্দিরটা দেখছেন এটার নাম হচ্ছে মচ্ছেন্দ্র টেম্পল, শিব ঠাকুরের মন্দির এটা। সব প্রাচীন এই মন্দিরগুলো দেখুন। এই মন্দিরটাও নির্মাণ করেছিলেন কালচুরি রাজা কর্ণদেবা। বন্ধুরা এই যে নাগরা স্টাইলের মন্দির এগুলো অনেকগুলো অংশ আছে, অধিষ্ঠানা, জগতি, অন্তরাল, মণ্ডপ এবং গর্ভগৃহ। তো এখানে দেখুন ব্যাপারটা একটু পরিষ্কার হবে। এই নিচের যে বেসটা এটাকে হচ্ছে বলা হচ্ছে অধিষ্ঠানা। অধিষ্ঠানার থেকে একটু উঁচু করে যে প্ল্যাটফর্মটা তৈরি করা হচ্ছে এটা হচ্ছে জগতি এবং তার উপর নির্মিত হচ্ছে প্রথমে হচ্ছে মণ্ডপ এবং মণ্ডপ থেকে গর্ভগৃহ যাওয়ার যে কানেক্টিং রাস্তা সেটা হচ্ছে অন্তরাল এবং তারপর আছে গর্ভগৃহ যেখানে ভগবান অধিষ্ঠান করছেন। তো এইভাবে এই নাগরা শৈলীর মন্দিরগুলো নির্মিত। তো এটা হচ্ছে বিষ্ণু মন্দির। বন্ধুরা আমার অমরকণ্টকের সাইট সিইং প্রায় শেষ। সারাদিন অনেকগুলো জায়গা দেখলাম ও শেষে এখানে এসে ভালোই করেছি। এই জায়গাটা ঘোরাঘুরির পর এখানে বসার খুব সুন্দর জায়গা করা আছে, এখানে বসে থাকতে বেশ ভালো লাগছে। আর সারাদিন ভিডিও করতে করতে দুপুরে লাঞ্চ করা হয়নি, খিদে পাচ্ছে প্রচুর। কিছু খাওয়া দাওয়া করে এখন এবার হোটেলে যাব। पदे अपाद पंकजं नमामि देवी नरनकुमारनाजिगे गगस्यपाति षड्पद पदंसके अमानसे सुरारदादि षड्पद रविन्द्ररन्ति देवदेवराजकर्म कर्मदि पदे अपाद पंकजं नमामि देवी नरनकुमारनाजिगे तदस्तु देव दन्तु दन्तु भक्ति मुक्तिदायक। বন্ধুরা সন্ধ্যাবেলাটা এই মন্দির চত্বরে কাটালাম।
এখানে সমস্ত মন্দিরগুলোতে সন্ধ্যা আরতি হচ্ছে এবং মূল যে নর্মদা কুণ্ড সেখানেও সন্ধ্যা আরতি হয়। তো সন্ধ্যা 7টার থেকে মোটামুটি এই সন্ধ্যা আরতিটা শুরু হয়ে যায়। তো আপনারা যখন আসবেন সন্ধ্যাবেলা এখানে চলে আসবেন, অনেকটা সময় এখানে কাটাবেন, দেখবেন খুব ভালো লাগবে।